হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জুলজির নতুন একটা চ্যাপ্টারের নতুন একটা লেকচারে। সো ভাইয়া, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার 2 শুরু করতে যাচ্ছি, প্রাণীর পরিচিতি। তোমরা হয়তো জানো এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি: হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। সো শুরু করবো আমরা হাইড্রা দিয়ে। বেশ লেন্দি একটা চ্যাপ্টার, আমাদের বেশ কয়েকটা লেকচার লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। ওকে, তো চলো আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, সো প্রথমে মাথায় রাখতে হবে আমাদের ক্লাসিফিকেশনটা। হ্যাঁ, যে আমাদের হাইড্রা হচ্ছে কোন শ্রেণীতাত্ত্বিকগত ভাবে কোথায় অবস্থান করে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা সেটা হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিছি তোমাদের জন্য। তার আগে চলো দেখি আমরা এই বইয়ের ভিতরে আর কি কি টপিক তোমাদের পড়ার দরকার আছে। তো প্রথম কথা হচ্ছে হাইড্রা নিরারিয়া পর্বভুক্ত একটা জলজ প্রাণী। ওকে, তো আমরা জানি আমাদের যে মুখ্য পর্বগুলা আছে, 9টা মুখ্য পর্ব, তার মধ্যে সেকেন্ডটা হচ্ছে নিরারিয়া। এই নিরারিয়ার গুরুত্বপূর্ণ একটা প্রাণী হচ্ছে আমাদের এই হাইড্রা। ওকে, বোঝা গেল বিষয়টা। এবং এটা কিন্তু জলজ প্রাণী, এটা কিন্তু আমি স্থলে বা অন্য কোথাও দেখতে পারবো না, শুধুমাত্র মিঠা পানির উৎসে এটা দেখা যাবে। ওকে, এবং দেখো, প্রাণী জগতের দুটি দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী আছে, একটা হচ্ছে নিডারিয়া এবং আরেকটা হচ্ছে টিনোফোরা। ওকে, সো টিনোফোরার উল্লেখ কিন্তু আমরা হচ্ছে দেখছি সিলোপ্লানা। হ্যাঁ, সিলোপ্লানার উল্লেখ যখন আমরা পড়ছিলাম, তাই না? সিলোপ্লানা হচ্ছে টিনোফোরা পর্বভুক্ত একটা গোত্র। বুঝতে পারছো? বা তুমি এটাকে গণ চিন্তা করতে পারো। এগুলা কিন্তু কি হয় বলতো, এটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম হয়, তাই না? তোমাদের কি মনে আছে চ্যাপ্টার 1 এর পড়া? এটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম। ওকে, এখান থেকে আমরা একটু পড়বো। আচ্ছা, তো এরপর চলে আসো ভাই, হাইড্রার আবিষ্কার এবং নামকরণ। এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, হাইড্রার আবিষ্কারক যদি আমাকে বলা হয়, তাহলে আমি কার নাম বলবো বলতো? আব্রাহাম ট্রেমলে। ওকে, দেখো কেন আমি বলতেছি হাইড্রার আবিষ্কারক আব্রাহাম ট্রেমলে, কারণ তিনি পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেটিভ পাওয়ার আবিষ্কার করছেন। ওকে, তো আমরা যদি হাইড্রার একটা অংশ কেটে ফেলি, সেটা কোর্সিকা হোক, সেটা দেহকাণ্ডের কোনো অংশ হোক, হ্যাঁ, তো সেখান থেকে আলটিমেটলি কর্তিত অংশ থেকে আরেকটা নতুন করে হাইড্রা তৈরি হয়। সো আমি যদি হাইড্রাকে কেটে দুই ভাগে ভাগ করে ফেলি, দুটা ভাগ থেকে দুইটা সেপারেট হাইড্রা তৈরি হবে। বুঝতে পারছো? সো আমাদের যে গ্রিক মাইথোলজি, হুম পুরাণ যেটাকে আমরা বলতেছি, ধর্মবিশ্বাস গ্রিকদের, তো সেখানে কি বলা হয়, এখানে এরকম হাইড্রা নামে একটা অসুর বা একটা দানব ছিল। এই দানবের মাথায় মোট 9টা মাথা ছিল, মানে হ্যাঁ, ঘাড়ে মোট 9টা মাথা ছিল। সো ওর একটা মাথা কাটা হইলে সেখানে আরো কয়েকটা মাথা তৈরি হতো, রাইট? মানে কেটে আমি তাকে মারতে পারতাম না। পরবর্তীতে মহাবীর হারকিউলিস এই হাইড্রাকে মারতে পারছে, তাই না? তোমরা হচ্ছে এটা যদি মাইথোলজি পড়ো একটু ভালো করে জানতে পারবা। ওকে, তো যেহেতু তিনি এই আব্রাহাম ট্রেমলে এই ক্ষমতাটা আবিষ্কার করছেন, যার ফলেই তাকে আমরা কি বলতেছি, হাইড্রার প্রকৃত আবিষ্কারক বলতেছি। কিন্তু ভাই, হাইড্রাকে নামকরণ কে করছে? ক্যারোলাস লিনিয়াস। নামকরণের বেশিরভাগটা কিন্তু আমি এই ক্যারোলাস লিনিয়াসের সাথে মিলাইতে পারছি। কি নামকরণ করছে বলতো? হাইড্রা ভালগারিস। হাইড্রা আরো অনেক প্রজাতি আছে, আমরা মেইনলি কোনটা পড়বো বলো? হাইড্রা ভালগারিস। আচ্ছা, আসো, বাংলাদেশের কয়েকটা প্রজাতি হচ্ছে মেইনলি পাওয়া যায়, একটু খেয়াল করে দেখি এই পেজটা। কি বলা হয়েছে দেখো তো, পৃথিবীতে হাইড্রার মোট 40টা প্রজাতি পাওয়া গেল, বাংলাদেশে পাওয়া যাবে 3টা। কে কে বলতো? হাইড্রা অলিগ্যাকটিস, তারপর হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, যেটাকে আমরা ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা বলতে পারি, আর লাস্ট হচ্ছে হাইড্রা ভালগারিস, যেটা হচ্ছে বাংলাদেশে কমনলি পাওয়া যায়। ঠিক আছে, বাংলাদেশে যে মিঠা পানির বিভিন্ন বদ্ধ ডোবা আছে, জলাশয় আছে, হ্যাঁ, এসব জায়গায় কিন্তু আমরা এই হাইড্রা ভালগারিসকে দেখতে পাই। ঠিক আছে, সো আমি হচ্ছে বই থেকে ছবিগুলো তোমাদের অ্যাড করে দিছি। তুমি যদি ছবিগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে কালার সম্পর্কে একটা ভালো আইডিয়া তুমি পাবা। দেখো, হাইড্রা অলিগ্যাকটিস যেটা, সেটা কিন্তু অনেকটা ব্রাউনিশ কালার, না গোল্ডেন ব্রাউন দেখা যাচ্ছে। সো হাইড্রা অলিগ্যাকটিস কিন্তু বাদামি কালারের। ওকে, আরো সহজে কিভাবে মনে রাখতে পারি, তোমরা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই এই যে চটপটি ফুচকা খাও, ফুচকা কি কালার বলো তো? ফুচকা কিন্তু বাদামি কালার। সো মাথায় রাখবো, হাইড্রা ফুচকা এটা কি কালার হবে? বাদামি কালার হবে। হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটাকে আমরা হাইড্রা ভিরিডিসও বলতে পারি, এটা কি হবে? সবুজ কালার হবে। হ্যাঁ, যে ক্লোরো দিয়ে মনে রাখতে পারি, ক্লোরোফিল থেকে সবুজ। আচ্ছা, আর হাইড্রা ভালগারিস, ভালগারিস শব্দটা মানে হচ্ছে স্বচ্ছ এবং নরম। ওকে, সো এটা কিন্তু অনেকটা স্বচ্ছ বর্ণের হয় বা হলুদ বাদামি হইতে পারে। ওদের বর্ণটা আসলে ওদের গৃহীত খাদ্যের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? এটা আমরা একটু পরে আলোচনা করব। সো এইগুলো একটু আমরা মাথায় রাখবো বই থেকে। এবার চলে আসা হচ্ছে আমরা হাইড্রা ভালগারিস, যেটা আমাদের পড়াশোনার মেইন কনসার্ন, সেটা বাসস্থান এবং স্বভাব সম্পর্কে একটু জানার চেষ্টা করি।
প্রথম কথা কি, হাইড্রা হচ্ছে একক মুক্তজীবী প্রাণী, তাই তো? এরা কিন্তু কলোনি তৈরি করে না, একা একা বাঁচতে পারে। এবং যেটা আমি বলছিলাম, এরা মিঠা পানিতে পাওয়া যায়, অর্থাৎ এরা কিন্তু জলজ প্রাণী, রাইট? আচ্ছা, এদের এদের হচ্ছে এরা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। ঘোলা, উষ্ণ এবং চলমান স্রোতযুক্ত পানিতে এদের কম পাওয়া যাবে, বুঝতে পারছো? তো তুমি যদি রুই মাছের সাথে একটু মেলাও, রুই মাছ কিন্তু যে পানিটা ঘোলা, বেশি স্রোতযুক্ত, এইসব পানিতে ডিম পাড়তে বেশি স্বাচ্ছন্দ্য করে। কিন্তু হাইড্রার বৈশিষ্ট্য পুরোপুরি উল্টা। সেই স্থির পানিতে, হুম, বিভিন্ন পুকুর বা জলাশয় তুমি চিন্তা করো, ডোবা চিন্তা করো, হ্যাঁ, এইসব জায়গায় মেনলি হাইড্রা পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় নদীতে বা সাগরে কিন্তু পাওয়া যায় না, একটু মাথায় রাখি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হাইড্রার খাদ্যাভ্যাসটা কিরকম। এরা কিন্তু মাংসাশী হয়, মানে কার্নিভোরাস হয়, মাংস জাতীয় আহ, খাদ্যকে বা জীবকে তারা গ্রহণ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে কোশিকার সাহায্যে এরা হচ্ছে চলাফেরাও করে। হ্যাঁ, চলাফেরা এবং খাদ্য গ্রহণ দুইটাই কিন্তু কোশিকার সাহায্যে করে। আমরা ডিটেলস আলোচনা করব কেন কোশিকা এখানে ইম্পর্টেন্ট। এটার মধ্যে নিউরোসাইট পাওয়া যায়, হ্যাঁ, পরে আমরা আলোচনা করব। দেহ প্রাচীরে ব্যাপন প্রক্রিয়া আমরা কি করি বলতো, শ্বসন এবং রেচন সে সম্পন্ন করতে পারে। ওকে, সো এইটা জানাটা একটু ইম্পর্টেন্ট। এবং দেখো জননের পার্টটা আমরা আলাদা করে পড়বো। ওদের অযৌন জননটা মেনলি হয় মুকুলোদ্গম এবং দ্বি বিভাজনের মাধ্যমে। যৌন জননটা হবে অ্যাজ ইউজুয়াল জনন কোষ সৃষ্টি করার মাধ্যমে। এবং হাইড্রার কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা কিন্তু অনেক বেশি প্রকট, যেটা আমরা আব্রাহাম ট্রেমলের কথার সময় কিন্তু পড়ছিলাম, রাইট? এটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো। এবার চলে ভাই শ্রেণীতাত্ত্বিক অবস্থান, আমাদের পরীক্ষার জন্য যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। শ্রেণীতাত্ত্বিক অবস্থান, তো আমরা হচ্ছে অলরেডি জানি যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এই 7টা ধাপের সম্পর্কে আমরা কিন্তু চ্যাপ্টার 1-এ পড়ে আসছি। এই 7টা ধাপকে কি বলা হয়, এক একটা ট্যাক্সন বলা হয়, বুঝছো? এক একটা ট্যাক্সন বলা হয়। সো এই ট্যাক্সন গুলা উল্লেখ করতে পারলে কিন্তু আমরা হচ্ছে হাইড্রার ক্লাসিফিকেশনটা বুঝে ফেলবো। হাইড্রা কোন জগতে আছে বলো? অ্যানিমেলিয়া জগতে। না, অ্যানিমালের মতো বৈশিষ্ট্য, ক্লোরোফিল বিহীন, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, পরভোজী, অন্যকে খেয়ে তার বেঁচে থাকতে হয়, রাইট? ফাইলাম কোন ফাইলাম আছে বলো? নিরারিয়াতে আছে, কারণ এদের হচ্ছে নিরোসাইট এবং সিলেন্টেরন পাওয়া যায়, এগুলো আমরা উল্লেখ করব কোনটা কি। কোন ক্লাসে আছে? হাইড্রোজোয়া। এই সিলেন্টেরনটা কোনো প্রকোষ্ঠ, মানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, জাস্ট একটাই চেম্বার থাকে, এটার কোনো ব্যবধায়ক নাই। হ্যাঁ, মানে সেপারেটর কিছু নাই। তারপর কোন অর্ডার আছে বলতো, কোন বর্গে আছে? হাইড্রোইডা। কারণ কি, এদের পলিপ দশাটা প্রধান। আমরা দেখব জনন কাজটা মিলি দুইটা দশার মাধ্যমে হয়। হ্যাঁ, রাইট। বা তুমি বলতে পারো জননের জন্য আসলে যখন রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে পলিপ দশায় রূপান্তরিত হয়ে যায়। বা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা একটু পরে দেখবো। জননটা মিলে দুইটা দশাই হয়, ওটাই ঠিক আছে। পলিপ এবং মেডুসা এটা আমরা পরে দেখতেছি। ওকে। আচ্ছা, তারপর দেখো কোন ফ্যামিলিতে আছে বলতো? হাইড্রিডি। এককভাবে যারা বসবাস করে, যারা কলোনি তৈরি করে না, তারা হচ্ছে হাইড্রিডি। কোন গণে আছে? হাইড্রা, পুনরুৎপত্তি ক্ষমতা আছে। এবং কোন প্রজাতিতে আছে? হাইড্রা ভালগারিস, বর্ণহীন বা হালকা হলুদ বাদামি হইতে পারে। কেন এটা নিডারিয়া পর্বভুক্ত বলতো? সো নিডারিয়া যে বৈশিষ্ট্যগুলা আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। যেমন ধরো সিলেন্টেরন এদের আছে। আমরা জানি নিডারিয়াকে আগে আমরা কোন নামে উল্লেখ করতাম? সিলেন্টেরাটা, হ্যাঁ, সিলেন্টেরাটা। কারণ এদের প্রাণীদের বডিতে কি থাকে? একটা কেন্দ্রীয় গহ্বর থাকে, সেখানে একই সাথে পরিপাক এবং খাদ্য খাদ্য পরিপাক এবং সংবহনের কাজটা হয়। ওকে, সেই গহ্বরটাকে আমরা কি বলতেছি? সিলেন্টেরন বলতেছি। ওকে। আচ্ছা, তারপর দেখো যা মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। তো আমাদের পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী যেটা আছে তার সাথে সিলিন্ডারের মৌলিক পার্থক্য কি জানো? আমাদের পৌষ্টিক নালী হচ্ছে সামনের দিকে মুখছিদ্র, পিছন দিকে পায়ু ছিদ্র দিয়ে উন্মুক্ত, দুটা ছিদ্র দিয়ে উন্মুক্ত। অর্থাৎ ওদের সিলিন্ডার শুধুমাত্র মুখছিদ্র দিয়ে বাইরের দিকে উন্মুক্ত, ওদের কোনো পায়ু ছিদ্র পাওয়া যায় না। ইম্পর্টেন্ট কথা। ভ্রূণাবস্থায় এটা দুইটার ভ্রূণীয় স্তর পাওয়া যায়, এই জন্য এরা কিন্তু কি হয় বলতো? দ্বিস্তরী প্রাণী, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এই ভ্রূণীয় একটোডার্ম থেকে পাওয়া যাবে এপিডার্মিস কোষের স্তর, এবং এন্ডোডার্ম থেকে পাওয়া যাবে গ্যাস্ট্রোডার্মিস কোষের স্তর। এগুলো একটু মাথায় রাখি। তারপর এপিডার্মিসে নিডোসাইট নামক বিশেষ কোষ পাওয়া যাবে, রাইট? এটা কিন্তু আমরা অলরেডি যে এখানে এখানে উল্লেখ করছিলাম। সো এটা আমাদের আলাদা করে বলার দরকার নাই। তারপর দেখো হচ্ছে এদের দেহ প্রাচীরে, হ্যাঁ, তুমি এপিডার্মিস বলো, গ্যাস্ট্রোডার্মিস বলো, দুই জায়গায় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ নামে বিশেষ কিছু কোষ পাওয়া যায়, যেগুলা যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হইতে পারে। এবং হ্যাঁ, কোষিকার তো আমরা দেখছি বা দেখবো আমরা সামনে, কোনো সমস্যা নাই। এটা একটু 2 মার্কের জন্য, আমাদের ব্যাখ্যামূলকের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা একটু পড়ে রাখবো।
চলে আসা হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠন। হাইড্রা দেখতে আসলে কিরকম সেটা একটু দেখার চেষ্টা করি। আমি ডান দিকে একটা ফিগার দিয়ে রাখছি, এই ফিগার থেকে হয়তো আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারি, তাই না? দেখো কি বলা হয়েছে এখানে, দেহটা কিরকম হবে, নলাকার হবে। আমি দেখতেছি অনেকটা সিলিন্ডারের মতো, তাই না? তোমরা যে এলপিজি সিলিন্ডার গুলো দেখছো না লম্বা, বা পোস্ট অফিস বক্স গুলো তোমরা দেখছো না লম্বা গোল হয়, সেরকম, রাইট? এবং ওদের দেহটাকে আমরা দুইটা প্রান্তে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌখিক প্রান্ত, যেই প্রান্তে হচ্ছে এরকম মুখছিদ্র অবস্থান করে, আর এটা হচ্ছে বিমৌখিক প্রান্ত, যে প্রান্তে মুখছিদ্র নাই, রাইট? এই খুব অবভিয়াস কথা আর কি। ওকে। আচ্ছা, তারপর দেখো ওদের দেহটা হচ্ছে অরীয় প্রতিসম, চ্যাপ্টার ওয়ান এর পড়া। অরীয় প্রতিসম আমরা চ্যাপ্টার ওয়ানেই পড়ে ফেলছি। আচ্ছা, তারপর দেখো ওদের হাইড্রার বর্ণ হচ্ছে কিরকম হয়। হাইড্রা ভালগারিস এর বর্ণ হচ্ছে বর্ণহীন, এগুলো আমরা আলাদা করে আর দেখতেছি না। আচ্ছা, এবার আসো হচ্ছে ওদের দেহে দৈহিক গঠনটা। সো দৈহিক গঠনটা যদি আমি এখান থেকে বলে দিই, হ্যাঁ, ফিগার থেকে দেখলে আসলে সহজ হবে। ওদের দেহটাকে আমরা মোটা তিনটা দাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের হাইপোস্টম, এই অঞ্চলটাকে আমরা কি বলতেছি, হাইপোস্টম। এই হাইপোস্টোমের মাঝখানে একটা উঁচু জায়গা থাকে যেটাকে আমরা সিবেরিয়াম প্রকোষ্ঠ বলি। এই সিবেরিয়াম প্রকোষ্ঠে আলটিমেটলি এরকম ভাবে গোলাকার একটা ছিদ্রপথ থাকে, সেটাকে আমরা কি বলতেছি, মুখছিদ্র। এই মুখছিদ্র দিয়ে সে যেমন খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, পানি যেমন গ্রহণ করে, হ্যাঁ, অক্সিজেনের কথা বাদ দাও, খাদ্য এবং পানি যেমন গ্রহণ করে, ঠিক এই মুখছিদ্র দিয়েই সে হচ্ছে দেহের অপাচ্য অংশগুলা বের করে দেয়। ওকে। ওদের কিন্তু আলাদা করে রেচন তন্ত্র নেই, আমাদের যেমন কিডনি আছে, ওদের কিন্তু কিডনি বা ম্যালপিজের নালিকা এসব নাই। সো মুখছিদ্র ছিদ্র দিয়ে হচ্ছে নেওয়ার কাজটাও করে, ছাড়ার কাজটাও করে। ওকে, একটু মাথায় রাখি। ঠিক আছে, তাহলে আমরা মুখছিদ্রের কাহিনী বুঝলাম। এরপর আসো ভাই, পরের যে নলাকার অংশ যেটাকে আমরা দেহকাণ্ড বলতাম, এই দেহকাণ্ডের প্রথম অংশটাই হচ্ছে আমাদের কোর্সিকা। সো দেখে মনে হইতে পারে কোর্সিকা মনে হয় হাইপোস্টোমার অংশ, বাট না। হাইপোস্টোম শেষ হয়ে কিন্তু তার গোড়া থেকে আসলে এই কোর্সিকা গুলো তৈরি হয়েছে, রাইট? তার গোড়া থেকে এই কোর্সিকা গুলো তৈরি হয়েছে, তার গোড়া থেকে এই কোর্সিকা গুলো তৈরি হয়েছে। ওকে, রাইট, তার গোড়া থেকে কোর্সিকা গুলো তৈরি হয়েছে। এরকম বোঝা যাচ্ছে না? আচ্ছা। এবং কতগুলো কোর্সিকা থাকে বলতো, 6 থেকে 10টার মতো কোর্সিকা থাকে, স্পেশালি হাইড্রা ভালগারিসে, তাই না? একটু মাথায় রাখি। আচ্ছা, এবং অবশ্যই মাথায় রাখবা কোর্সিকা যতগুলি থাকুক এরা কিন্তু জোড়া জোড়া কোর্সিকা হবে, ঠিক আছে? মানে কখনো 7টা বা 9টা এরকম হবে না। তো কমেন্ট আমাকে বলো কেন এরকম সবসময় জোর সংখ্যক কোর্সিকাই হয়, বিজোড় সংখ্যক কোর্সিকা হইলে কি সমস্যা, আমাকে একটু দ্রুত জানায় দাও। আচ্ছা, তো এখানে অবশ্যই মাথায় রাখবো আমরা এই যে কোর্সিকা বা টেন্ট্যাকল যেটাকে ইংলিশে বলা হয়, এটা কিন্তু দেহকাণ্ডের অংশ, এটা হাইপোস্টোমের অংশ না। আচ্ছা, তারপর দেখো নলাকার যে অংশটা, এটা হচ্ছে আমাদের দেহকাণ্ড, এটা তো কোয়াইট অবভিয়াস কথা। তো দেহকাণ্ডের মধ্যাংশ বা যে কোনো অংশ জুড়েই বেশিরভাগ সময় মধ্যাংশ থেকেই একটা কি তৈরি হইতে পারে বলতো, গ্রীষ্মকালে খাদ্যের প্রাচুর্যতার কারণে এরকম ভাবে ছোট ছোট মুকুল তৈরি হইতে পারে, যেটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হাইড্রার জন্ম দিতে পারে অযৌন জননের মাধ্যমে। পরে আমরা দেখব। এবং যৌন জনন যখন তারা করবে মেডুসা দশার মাধ্যমে, তখন দেখো তাদের দেহের উপরের অংশ তৈরি হবে এরকম কোনাকার শুক্রাশয়, এবং নিচের অংশ তৈরি হবে গোলাকার ডিম্বাশয়। তাহলে এইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। শুক্রাশয় তৈরি হবে উপরের অর্ধাংশে কিরকম শেপ, কোনাকার বা কনিক্যাল শেপ, ওকে, মোচাকার আমরা বলতে পারি। আর নিচের অর্ধাংশে তৈরি হবে এরকম গোলাকার ডিম্বাশয়। ঠিক আছে। এবং ওদের বডির একদম নিচের প্রান্তে কি থাকবে বলতো, এরকম গোলাকার একটা পাদচাকতি বা পদতল বা পেডাল ডিস্ক আমরা বলতে পারি। এই হচ্ছে পুরোপুরি বিষয়টা। আচ্ছা, এখান থেকে যদি আরেকটা কথা আমি বলি, যেটা আমার আগে বলা উচিত ছিল, তুমি যদি কোর্সিকাগুলোর দিকে একটু তাকাও, এটা কিন্তু অনেক স্মুথ দেখা যাচ্ছে না, তাই না? দেখছো স্মুথ দেখা যাচ্ছে কি না, গুটি গুটি দেখা যাচ্ছে না, এখানে গুটি গুটি মনে হচ্ছে। এই গুটি গুটি থাকার কিন্তু কারণ আছে। এই গুটিগুলোকে আমরা কি বলি বলতো, এদেরকে বলা হবে নেমাটোসিস্ট ব্যাটারি। ওকে, নেমাটোসিস্ট ব্যাটারি। তো কারণ কারণ কি বলতো, এখানে হচ্ছে গুচ্ছাকারে নিউরোসাইট গুলো অবস্থান করে, এবং নিউরোসাইট একটা ইম্পর্টেন্ট অভ্যন্তরীণ থলির নাম হচ্ছে নেমাটোসিস্ট। নিউরোসাইট কাজে করে মিলে নেমাটোসিস্টের মাধ্যমে। তো এখানে যেহেতু অনেকগুলো নেমাটোসিস্ট বা নিউরোসাইটকে একসাথে পাচ্ছি, ওই একসাথে গাদাগাদি করা গুচ্ছাকার নেমাটোসিস্ট গুলোকে আমরা বলতেছি নেমাটোসিস্ট ব্যাটারি। এই ব্যাটারি গুলো শুধুমাত্র কোর্সিকাই পাওয়া যাবে। তো আশা করি আমরা ছবি থেকে পুরো গঠনটা বুঝলাম। এবার আসো আমরা বইয়ের কথাগুলো একটু পড়ে নিই। সংক্ষেপে বলে দিবে, দেখো আমাদের এখানে কি থাকে, যে মুক্ত প্রান্তে আমাদের ছোট একটা কি থাকবে, বৃত্তাকার মুখছিদ্র থাকবে, যেটা দিয়ে সে খাদ্য গ্রহণের কাজও করে, আবার অপাচ্য অংশ বহিষ্কৃতকরণের কাজটাও করে। দেহকাণ্ডে দেখো, দেহকাণ্ডের মধ্যে প্রথমে আমরা কোর্সিকার বিষয়টা দেখতে পারতেছি, 6 থেকে 10টা থাকবে, এবং এগুলা ফাঁপা হবে। আচ্ছা ঠিক আছে, এগুলার দরকার নাই। এবং দেখো এখানে ছোট ছোট টিউমারের মতো আমরা জানি, আমাদের আমি অনেক পেশেন্ট দেখছি যাদের হচ্ছে ছোট ছোট
টিউমারের মতো গুটি গুটি তৈরি হয়, বুঝতে পারছো? তো এখানে দেখতে অনেকটা সেই টিউমারের মতো মনে হয়, এবং এইগুলাকে আমরা কি বলতেছি, নেমাটোসিস্ট ব্যাটারি বলতেছি। ওকে, সো এগুলো একটু মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো এই কোষিকা এবং নেমাটোসিস্টের মাধ্যমে তারা খাদ্য গ্রহণের কাজটাও করে, আলাদা করে পড়তে হবে, চলনের কাজটাও করে এবং আত্মরক্ষার কাজটাও করে। ওকে, তো আমরা কিন্তু জাস্ট স্ক্র্যাচিং দ্য সারফেস, আমরা কিন্তু এখনো শুরুতে আছে, এগুলো কিন্তু আমরা একটু পরে বিস্তারিত পড়বো। মুকুলের কথা আমরা পড়ছি, তাই না? গ্রীষ্মকালে যখন অনেক বেশি খাবার সে পায়, তখন তাদের দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল তৈরি হয়, যেটার মাধ্যমে সে কি করে বলতো, অযৌন জনন করে থাকে। জননাঙ্গ কখন তৈরি হয়? সবসময় কি থাকে? সবসময় কিন্তু জননাঙ্গ আমাদের প্রেজেন্ট থাকে না। হেমন্ত এবং শীতকালে ওদের দেহের জননাঙ্গ তৈরি হয়। দেহের উপরের অর্ধাংশ তৈরি হবে হচ্ছে শুক্রাশয়, নিচের অর্ধাংশ তৈরি হবে ডিম্বাশয়, এগুলো আমরা অলরেডি পড়ছি। আচ্ছা, পদতল বা পাদচাকতি, এটার উল্লেখ আমরা পড়ছি। এটার কাজ কি দেখো, আঠালো রসের সাহায্যে বিভিন্ন তলের সাথে লেগে থাকতে সহায়তা করে। সো হাইড্রা বেশিরভাগ সময় কিন্তু স্থির অবস্থায় থাকে, বা সেটাই কিন্তু আসলে চলাচলও করতে পারে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে বুদবুদও তৈরি হতে পারে। এই বুদবুদ তাকে কি করে রাখতে পারে বলতো, ভাসায় রাখতে পারে। ওকে, এবং ক্ষণপদ বা হ্যাঁ, টিউফিড, টিউফিড সে তৈরি করতে পারে, সিউডোপড, সরি, সিউডোপড সে তৈরি করতে পারে। ক্ষণপদকে আমরা সিউডোপড বলতে পারি, রাইট? সিউডোপড বলতে পারি। ওকে, ওই যে অ্যামিবার যেরকম ক্ষণপদ তৈরি হয়, সেটার মাধ্যমে সে গ্লাইডিং চলনটা করে থাকে। চলন নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। এবার আসো, হাইড্রাকে কেন আমি ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী বলতেছি, এটার ব্যাখ্যা আমরা অলরেডি পড়ছি। আমাদের ভ্রূণীয় যে দুইটা স্তর ছিল, একটোডার্ম এবং এন্ডোডার্ম, এখান থেকে পরবর্তীতে দুটা কোষের স্তর তৈরি হয়, যথাক্রমে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। এই দুটা কোষের স্তরের মাঝখানে একটা অকোষীয় জেলির মতো আঠালো পদার্থ পাওয়া যায়, যেটাকে আমরা কি বলতেছি, মেসোগ্লিয়া। এটা কিন্তু অকোষীয় হবে এবং জেলির মতো হবে। ওকে, কোনো কোষ থাকবে না এখানে। নর্মালি যারা ত্রিস্তরী প্রাণী হয়, তাদের এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম বলে একটা স্তর থাকে, সেখান থেকে ভিন্ন ভিন্ন কোষ তৈরি হয়। বাট ওদের এরকম মেসোডার্ম পাওয়া যায় না, ওদের পাওয়া যাবে মেসোগ্লিয়া। মাথায় রাখবো, পরিফেরা পাওয়া যাবে মেসোহিল, আর নিরারিয়ায় পাওয়া যাবে মেসোগ্লিয়া। আচ্ছা, তো এখানে হয়তো আমরা জিনিসটা দেখানোর চেষ্টা করছি তোমাদের বই থেকে, আমাদের এই ফিগারটার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে অন্তর্গঠন, বাহ্যিক গঠন আমরা অলরেডি পড়ছি। অন্তর্গঠনে আসো এখানে, ওদের দেহে কিন্তু, দেখো এখানে কি লেখা আছে, ওরা কিন্তু কোষ টিস্যু মাত্রার প্রাণী। সো ওদের দেহে আলাদা করে কিন্তু কোনো অঙ্গ, কোনো তন্ত্র এসব তৈরি হয় না, ঠিক আছে? ওদের দেহের ভেতরের সাইডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ প্রাচীর এবং আরেকটা হচ্ছে দেহের কেন্দ্রীয় যে গহ্বর, সিলিন্ডারন, সেটা। সো আমাদের পরীক্ষার জন্য দেহ প্রাচীরের বর্ণনাটাই বেশি ইম্পর্টেন্ট, আমরা দেহ প্রাচীরের দিকে বেশি ফোকাস দিব। ওকে, সো আমরা যদি দেহ প্রাচীরের মধ্যে চলে যাই, খেয়াল করে দেখো দেহ প্রাচীর কোনটা, যেটা হচ্ছে আসলে কোষ নির্মিত আবরণ, তাই না? এই যে আমরা এখানে দেখতে পারতেছি, আমাদের যে নলাকার প্রাণীটা ছিল, তাকে আমি প্রস্থ বরাবর স্লাইস করছি। তুমি যদি ক্যামেরার দিকে তাকাও, এই যে আমাদের কলমটা, হ্যাঁ, আমি যদি এটা একটা স্লাইস করি, এইভাবে যদি প্রস্থ বরাবর কাটি এবং এটাকে যদি সোজাভাবে দেখি, তাহলে মনে হবে না সেটা গোল? রাইট, গোল মনে হবে। তো বিষয়টা এরকমই, আমি দেখতেও পারতেছি এটা কিন্তু এরকম ভাবে অনেকটা গোল, রাইট? এরকম একটা গোল আমি প্রস্থচ্ছেদ পাচ্ছি। সো নলাকার যে কোনো গঠনের প্রস্থচ্ছেদ কিরকম হবে? গোল হবে, সোজা কথা। এবং দেখতে পারছো যে বাইরে যতগুলো আমি এখানে যা যা দেখতেছি, সবগুলো কিন্তু কোষ, তাই না? বাইরে আমি এখানে ইয়েলো কালারে যা যা দেখতেছি, সবগুলো এখানে কোষ। ইয়েলো কালারের স্তরটাকে আমরা কি বলতেছি? এটাকে বলা হবে হচ্ছে এপিডার্মিস। ওকে, গ্রিন কালারের যে স্তরটা আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, তাহলে বাইরে এপিডার্মিস, ভেতরে গ্যাস্ট্রোডার্মিস, এবং দুটা মাঝখানে যে অকোষীয় জেলির মতো স্তর পাওয়া যাবে, সেটাই হচ্ছে মেসোগ্লিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবো। ওকে, এই কথাগুলো এখানে লেখা হয়েছে, মেসোগ্লিয়ার কথাও লেখা হয়েছে, এগুলো আমরা বুঝলাম। এবার চলে আসো, কোথায় কি কোষ পাওয়া যায়, তাই না? আমরা তো বলতেছিলাম এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসে তো নিশ্চয়ই কোষ পাওয়া যাবে। আচ্ছা, দেখার চেষ্টা করি কোথায় কি কোষ পাওয়া যায়। So, মাথায় রাখবো, এপিডার্মিস, এখানে যে ইয়েলো কালারের যে অঞ্চলটা আমি দেখতে পারতেছি, এখানে 7 ধরনের কোষ পাওয়া যাবে। এবং গ্যাস্ট্রোডার্মিস, এখানে গ্রিন কালারের যে অঞ্চলটা আছে, এখানে 5 ধরনের কোষ পাওয়া যায়, 2 ধরন কম। হ্যাঁ, মাঝখানে তো মেসোগুলো আমরা জানি, দেখি তো কোন দুইটা ধরন এখানে কম। সো এপিডার্মিসে মেইনলি পাওয়া যাবে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী, স্নায়ু, গ্রন্থি, জনন কোষ এবং নিউরোসাইট। হ্যাঁ, আর মেসোগ্লিয়াতে কোনো কোষ পাওয়া যাবে না, এগুলো এগুলো আমি অলরেডি আলোচনা করছি। গ্যাস্ট্রোডার্মিসে আসো, পুষ্টি কোষ পাওয়া যায়, যেটা হচ্ছে একই সাথে পেশি আবরণী কোষের মতো কাজ করে। ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, মানে প্রথম 5টা টাইপ দুইজনের মধ্যে কিন্তু কমন। এই জনন কোষ এবং নিউরোসাইট, এটাকে তুমি জনি দিয়ে মনে রাখতে পারো, জনি।
একটা মানুষের নাম। জনি দিয়ে তুমি মনে রাখতে পারো। এইগুলা কিন্তু শুধুমাত্র এপিডার্মিসে পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না। হুম, একটু মাথায় রাখবা। ঠিক আছে, এবার চলে আসো আমরা এই যে কোষগুলো আমি এখানে দেখতে পারতেছি, কোষগুলো তো বর্ণনা বললাম না ভাই, এখন আমরা আসবো আস্তে আস্তে বর্ণনার ভিতরে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে শুরু করি এপিডার্মিস। আমরা এখানে হচ্ছে সুন্দর করে এপিডার্মিসটা দেখতে পারতেছি। তো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এপিডার্মিসের শুরুতে যে জিনিসটা আমার চোখে পড়তেছে সেটা হচ্ছে বাইরে একটা সাদা লেয়ার আমি দেখতে পারতেছি, তাই না? এইটা হচ্ছে আমাদের দেহের একটা আবরণ হিসেবে হিসেবে কাজ করে। এবং এই আবরণটা কি দিয়ে তৈরি হয়েছে বলতো? এই যে কিউটিকল দিয়ে তৈরি হয়েছে। অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, হাইড্রাকে তুমি যদি হাতে ধরো একদম পিচ্ছিল মনে হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু মাথায় রাখো। তারপর হচ্ছে এই এপিডার্মিস, আমি কিউটিকলের নিচে তো এপিডার্মিস পাবোই, সেখানে আমি 7 ধরনের কোষ পাবো, নাম আমরা অলরেডি পড়ছি। সো আমি যদি এখানে ফিগার থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি 7 ধরনের কোষ আসলে কি কি। হুম, তাহলে এখানে দেখতে পারো প্রথম হচ্ছে ইয়েলো কালারের যে বড় বড় কোষগুলো আমি দেখতে পারতেছি মোচা আকার। মানে যাই হোক, এটা হচ্ছে মোচা আকার না, সরি, মোচা আকার তো এরকম হয়, দেখো মোচা আকার এরকম হয়, হ্যাঁ, এটা হচ্ছে মোচা আকার। নাশপাতি আকারটা কিরকম হবে? উল্টা হবে, গোড়া দিয়ে চিকুন, রাইট, উল্টা হবে। দেখো, যেটা হচ্ছে আমাদের কোণাকার বা মোচাকার, সেটা কিরকম হচ্ছে বলো তো? নিচে মোটা হচ্ছে এবং উপরে চিকন হচ্ছে। আর যেটা হচ্ছে আমাদের নাশপাতি আকার, নাশপাতি আকার সেটা হচ্ছে নিচে দিয়ে চিকন এবং উপর দিয়ে মোটা। হুম, এটা বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে। তো এই যে হলুদ কোষ, এরা সবাই হচ্ছে মোচা, সরি, নাশপাতি আকারের কোষ। এটাই হচ্ছে সেই পেশি আবরণী কোষ, বেশিরভাগ কিন্তু পেশি আবরণী কোষই থাকে। তাদের মাঝখানে মাঝখান দিয়ে বিভিন্ন রকম কোষ থাকে, যেমন এই যে আমি সবুজ কালার যে লম্বা কোষটা দেখতে পারতেছি, এই লম্বা কোষটাকে আমরা কি বলতেছি? সংবেদী কোষ। ওকে, ঠিক আছে, আমরা এখন শুধু কোষগুলো দেখে চিনে নিই। তো তাদের মাঝখানে আবার এরকম গোল গোল কিছু কোষ পাওয়া যায়, এদেরকে আমরা বলতেছি কি বলো? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। গোলাপি কালারের যে বড় কোষটা আমি এখানে দেখতে পারতেছি, এদেরকে আমরা কি বললাম? নিউরোসাইট। পরীক্ষার জন্য নিউরোসাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের নিচে, হ্যাঁ, তাদের সমান্তরালে এক ধরনের কোষ বিদ্যমান থাকে, যাদেরকে আমরা কি বলতেছি? স্নায়ু কোষ। ওকে, তুমি যদি খেয়াল করে দেখো, সংবেদী কোষ থেকেও কিছু রোম বের হয়, স্নায়ু কোষ থেকেও কিছু রোম বের হয়। তার মানে সংবেদী কোষ এবং স্নায়ু কোষ পরস্পরের সাথে তথ্যের আদান প্রদান করে, এগুলো একটু মাথায় রাখি, তাইলে হবে। এইবার চলে আসো ভাই, এই কোষগুলা যদি আমি ডিটেলসে চলে যাই, বর্ণনা যদি আমি চলে যাই, তাহলে প্রথমে আসো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ, রাইট। তো দেখো, এগুলা কিন্তু আকারে বড় এবং সংখ্যায় অধিক। তাহলে এপিডার্মিসের সবচেয়ে বেশি কোষ কোনটা থাকবে বলো? পেশি আবরণী কোষ। এগুলো দেখতে কোন আকারও হইতে পারে, বাট মোস্টলি এটা কি দেখতে কিরকম হবে বলো? নাশপাতি আকারের হবে, তাই না? এটা একটু মাথায় রাখো, দুই টাইপেরই হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো আলাদা করে পড়তে হবে না। এখানে খেয়াল করে দেখো, এই পেশি আবরণী কোষের বাইরের লেয়ারে, হ্যাঁ, পেশি আবরণী কোষের বাইরের লেয়ারে কি থাকবে? এরকম কিছু দানা দানা পদার্থ থাকবে, যেটাকে আমরা মিউকাস দানা বলতেছি। ওকে, এই মিউকাস দানার ক্ষরণ থেকে কিন্তু কিউটিকল তৈরি হয়, মাথায় রাখি। এবং এদের ভেতরের দিকে কিছু অভিক্ষেপ পাওয়া যায়, যেমন এইটা যদি পুরো একটা কোষ হয়, হ্যাঁ, এই যে গোলাপি কালার যেটা আছে, এটা যদি পুরো একটা কোষ হয়, এখান থেকে কিছু প্রজেকশন এরকম ভাবে বের হয়ে আসবে, রাইট। এখান থেকে কিছু প্রজেকশন এরকম ভাবে বের হয়ে আসবে। এই প্রজেকশন গুলোকে আমরা কি বলতেছি? পেশি প্রবর্ধক। ওকে, পেশি প্রবর্ধক, পেশি প্রবর্ধক। ওকে, মাথায় রাখি। এবং এই কোষগুলোর মাঝখানে যে তুমি এখানে ফাইবারের মতো, হ্যাঁ, ছোট ছোট দেখতেছো, লাইন দেখতেছো, এগুলোকে আমরা কি বলতেছি বলো? মায়োনিম তন্তু। এই মায়োনিম তন্তুর জন্য কিন্তু পেশি আবরণী কোষগুলো সংকোচন প্রসারণ হয়। আমাদের পেশিগুলো কি হয় বলো? এরকম সংকোচন প্রসারণ হইতে পারে না? সো ওদের এই পেশি আবরণী কোষগুলো এরকম সংকোচন প্রসারণ হইতে পারে। কার জন্য হওয়া পসিবল? এই মায়োনিম তন্তুর জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে আর কিছু দরকার নেই, এদের মাঝখানে কি থাকতে পারে? নিডোব্লাস্ট, যেগুলো হচ্ছে পরিস্ফুটনরত মিলিটোসাইট আমি বলতে পারি, সেগুলো আসে ধারণ করে। আচ্ছা ঠিক আছে, এগুলা না, ডাজেন্ট ম্যাটার। এবার সেটার কাজ কি? যে দেহের আবরণ তৈরি করে। আমরা একটু আগে বললাম মিউকাস দানার ক্ষরণ থেকে কিউটিকল তৈরি হয়। এবং মিউকাস দানা সমৃদ্ধ অঞ্চল কিন্তু শ্বসনে অংশগ্রহণ করে, জেনে রাখতে পারো। নিডোব্লাস্ট ধারণ করে, আমরা দেখছি এগুলা, হ্যাঁ, সংকোচন প্রসারণ হয়ে সেটা প্রাণীর চলন বা খাদ্য গ্রহণে সহায়তা করে। ওকে, তারপর হচ্ছে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে, যদিও এটা হচ্ছে আমাদের যে পদতল বা পাদচাকতি আছে, তার গ্রন্থিকোষের ভূমিকা এখানে বেশি। এটা একটু মাথায় রাখি। ওরও ভূমিকা আছে, অস্বীকার করা যাবে না, তবে গ্রন্থিকোষের ভূমিকাটা এখানে বেশি।
এবার চলে আসো ভাই ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলো নর্মালি এরকম গুচ্ছাকারে গোল গোল হয়। এগুলো আসলে ফিগারটা অত বেশি ইম্পর্টেন্ট না, তার কাজটাই বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। সো ইন্টারস্টিশিয়াল কোষের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা যে কোনো কোষে কনভার্টেড হইতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। সো খেয়াল করে এই যে দেখো এখানে লেখা আছে কি, যে কোনো প্রয়োজনে এরা অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হইতে পারে। প্রতি 45 দিন অন্তর অন্তর মানে পর পর হাইড্রা দেহের কোষগুলো কি হবে, এই ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কথাটা আমাদের ব্রেইন বলে গেছে। এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা কি বলি, টোটিপোটেন্ট বৈশিষ্ট্য বলি। বুঝতে পারছো, মানে দেহের মানে তুমি বলতে পারো কোন একটা কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এই ক্ষমতাকে আমরা কি বলি, টোটিপোটেন্সি বা টোটিপোটেন্ট বলতে পারি আমরা আর কি। সো এটার কারণে সে কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেটিভ পাওয়ার সে গেইন করতেছে, এবং এটার মাধ্যমে সে কি করতেছে, মুকুল সৃষ্টি করতেছে। ওর কাজগুলা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে টোটিপোটেন্ট কোষ কোনগুলো, এগুলা মাঝে মাঝে দেয়। সংবেদী কোষ, আমরা কিন্তু সংবেদী কোষটা দেখে আসছি অলরেডি, লম্বা লম্বা হয়। এবং তুমি যদি সংবেদী কোষটা এখানে সিঙ্গেল আকারেও দেখো, ওর দুই রকমের রোম আমি পাচ্ছি, তাই না? একটা হচ্ছে সংবেদী রোম এবং আরেকটা হচ্ছে স্নায়ু রোম। ওকে, চিনবো কিভাবে? স্নায়ুরোমে এরকম মোটা মোটা কিছু নোডিউল পাওয়া যায়, তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এরকম মোটা মোটা কিছু নোডিউল পাওয়া যাবে। হ্যাঁ, এই নোডিউলের কাজ কি, সে হচ্ছে এটার মাধ্যমে সেই স্নায়ু কোষের রোমের সাথে যুক্ত হয়। তো সংবেদী কোষটা, সংবেদী রোমটা বাইরের দিকে প্রজেক্টেড থাকে, বাইরের দিকে থাকে, এবং স্নায়ু রোমটা ভেতরের দিকে থাকে, একটু মাথায় রাখো। ঠিক আছে। আচ্ছা, সংবেদী কোথায় আমরা মেনলি দেখতে পারি? পুরো বডিতে মেনলি পাওয়া, যেগুলো দরকার নাই। হ্যাঁ, সংবেদী রোম এগুলো বলা হয়েছে, এবং নডিউল যুক্ত স্নায়ু, হ্যাঁ স্নায়ু রোম বলা হয়েছে, যেগুলো স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয় বলে ফেলছে। ওদের কাজ কি, পরিবেশ থেকে বিভিন্ন রকম উদ্দীপনা গ্রহণ করে সেটা স্নায়ু কোষে সরবরাহ করা। তো মাথায় রাখো, হাইড্রার কিন্তু আলাদা করে কোনো ব্রেইন নাই, ওরা সব চিন্তা ভাবনা বা সকল রকমের রেসপন্সের কাজটা করে হচ্ছে স্নায়ু জালক দিয়ে। এই স্নায়ু জালক হচ্ছে তৈরি করবে কে বলতো, স্নায়ু কোষ, যেটা পুরো বডিতেই ছড়ায় থাকে। তো আমাদের যেমন মাথার ভিতরে ব্রেনটা থাকে, ওদের এরকম কোন স্পেসিফিক জায়গায় এরকম ব্রেইন বা নিউরন এসব নাই। ওদের পুরো বডি জুড়েই হচ্ছে একটা নেটের মতো স্নায়ু কোষের জাল ছড়িয়ে আছে। বুঝতে পারছো, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, সো সংবেদী কোষের কাজই হচ্ছে সেই স্নায়ু কোষের কাছে সিগন্যাল পাঠায় দেওয়া। ওকে, এবং দেখো এই যে আমাদের স্নায়ু কোষ, স্নায়ু কোষে আমরা কি পাচ্ছি, এরকম স্নায়ু রোম পাচ্ছি, সব জায়গায় এরকম নডিউল থাকবে, আমরা অলরেডি সব আলোচনা করেই ফেলছি। রাইট, এই যে হ্যাঁ ঠিক আছে, ওদের কাজ কি বলতো, এই যে সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন অংশে সে সরবরাহ করবে। ওকে, এইটা মাথায় রাখবো শুধু। এবার কি গ্রন্থি কোষ, গ্রন্থি কোষে কি থাকবে বলতো, এখানে মিউকাস বস্তু থাকবে, যেখান থেকে আলটিমেটলি বিভিন্ন পিচ্ছিল পদার্থ ক্ষরিত হবে। রাইট, কোন জায়গায় বেশি থাকে? মুখছিদ্রের চারিদিকে এবং পাদচাকতিতে অনেক বেশি গ্রন্থি কোষ পাওয়া যায়, এটা একটু ইম্পর্টেন্ট। সো মুখছিদ্রের গ্রন্থি কোষ দিয়ে সে হচ্ছে খাবারকে গিলতে, গলাধঃকরণ করতে হেল্প করে, খাবারটাকে পিচ্ছিল বানায় ফেলে। পাদচাকতে গ্রন্থি কোষগুলো তাকে কোনো বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে। দেখো এগুলো লিখেও রাখছি, এই যে কোনো বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে পাদচাকতে গ্রন্থি কোষ, এবং খাদ্য গিলতে সহায়তা করে হচ্ছে মুখছিদ্রের গ্রন্থি কোষ। পাদচাকতে গ্রন্থি কোষের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি, সে এখানে হচ্ছে বাবলস তৈরি করে, বুদবুদ তৈরি করে, যার ফলে হাইড্রা বিভিন্ন পানির উপরের লেয়ারে ভেসে থাকতে পারে। জনন কোষ আবার দুই রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে শুক্রাণু এবং আরেকটা কি ডিম্বাণু। কোয়াইট অবভিয়াস কথা ভাই, শুক্রাশয় থেকে তৈরি হবে শুক্রাণু, এবং ডিম্বাশয় থেকে তৈরি হবে ডিম্বাণু। এটা আমরা হচ্ছে গ্যামেটোজেনেসিস এর মধ্যে আবার বিস্তারিত পড়বো, এখন আর বললাম না। আচ্ছা, এরপর চলে আসো ভাই নিউরোসাইট। নিউরোসাইটটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, নিউরোসাইটটা হচ্ছে পদতল ছাড়া সব জায়গায় মেনলি পাওয়া যাবে, তবে বিশেষ করে কোর্সিকায় সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে মাথায় রাখবো, পাওয়া যাবে না কোথায়, পদতল বা পাদচাকতি, পাওয়া যাবে সবচেয়ে বেশি কোথায়, কোর্সিকায়, এটা একটু মাথায় রাখবা। ওকে, এবং দেখো এখানে হচ্ছে অনেক কিছু বলা আছে, আমরা গঠনগুলোর মধ্যে এই জিনিসগুলো একটু ভালো করে এক্সপ্লেন করবো, নিউরোসিল কি, নেমাটোসিস্ট কি, অপারকুলাম কি। এখন রিডিং পড়ে গেলে তো হবে না বিষয়টা, জাস্ট একটু মাথায় রাখো, এটা ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট। পরিস্ফুটনরত নিউরোসাইটকে আমরা কি বলি, নিউরোব্লাস্ট বলি। আচ্ছা, ওদের কাজ কি বলতো, চলন, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, এগুলো আমরা অলরেডি মনে হয় দেখছি না, অল্প অল্প করে, সো এগুলো অত বেশি রেলিভেন্ট না। নিউরোসাইট নিয়ে আসলে এবার একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। পরীক্ষা আসলে আমাদের এই দুইটা ফিগারে কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে এই নিউরোসাইটটা বন্ধ অবস্থায়, হ্যাঁ, আর এটা হচ্ছে নিউরোসাইটটা ক্রিয়াশীল অবস্থায়, দুইটা গঠনে আমাদের দেখাইতে হবে। সেখানে দেখার চেষ্টা করি, বন্ধ অবস্থা আমি দেখতে পারতেছি নিউরোসাইটটা হচ্ছে অনেকটা এরকম গোলাকার বা ডিম্বাকার, অনেক সময় লাটিমের মতো দেখতে হয়, তাই না? তোমরা ল্যাটিম মনে হয় দেখছো, বাচ্চা কাচ্চাদের হাতে হয়তো দেখছো।
আচ্ছা, সো খেয়াল করে দেখো, এই যে আমাদের কোষ, এই কোষটা কিন্তু দুইটা স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে? বাইরের দিকে এরকম ভাবে একটা স্তর থাকে এবং ভেতরের দিকে এই একটা স্তর পাওয়া যায়। এরকম দুইটা স্তর তাদের পাওয়া যাবে, দ্বিস্তরী আমরা যেটাকে বলতেছি। দুইটা স্তরের মাঝখানে আমি কি পাচ্ছি? কোষে যে বৈশিষ্ট্য, সাইটোপ্লাজম পাওয়া যাবে, কিছু কোষীয় অঙ্গাণু পাওয়া যাবে। এরকম হচ্ছে একটা পেঁচানো ধরার মতো গঠন, যেটা দিয়ে আমি হচ্ছে ধরো যেটাকে ল্যাসো বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি বলতো? ল্যাসো, ল্যাসো বলি। এই যে ল্যাসো, রাইট? তো ল্যাসো আসলে কি? ল্যাসো মানে হচ্ছে পেঁচানো সুতা, রাইট? তোমরা কি হচ্ছে রিং মাস্টারদের দেখছো না, যারা হচ্ছে বাঘ বা সিংহ দিয়ে সার্কাস দেখায়? তো তাদের হাতে একটা চাবুকের মতো গঠন থাকে, তাই না? আমরা তো কমনলি সেটাকে চাবুক বলি, বাট সেটাকে ভালো ইংলিশে বলা হয় ল্যাসো। ওকে, সেটা দিয়ে সে হচ্ছে ধরো ট্রেন করে পশুদের। তো এটা কিন্তু শিকার ধরার কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো জাস্ট একটু জানলেই হবে। আর নীল কালার যেটা দেখতেছো এখানে বড় করে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এখানে কিছু পেশি সূত্র পাওয়া যায় সংকোচন প্রসারণে, এটা হেল্প করে। জাস্ট একটু জানলেই হবে। ভেতরে এই যে থলেটা আমি দেখতে পারলাম, ভেতরে স্তরের ভেতরে একটা থলে পাওয়া যায়। এই থলেটাকে আমরা কি বলতেছি? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বলতেছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের সেই নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভেতরে আলটিমেটলি কি থাকবে? একটা সুগঠিত বাট পাওয়া যাবে, হ্যাঁ, যেটাকে আমরা বাট বা শ্যাফট বলতে পারি। এরকম ভাবে একটা শক্ত কাইটিনময় পদার্থ তৈরি শ্যাফট পাওয়া যায়। তুমি যদি এটাকে উন্মুক্ত করে ফেলো, তাহলে এরকম ভাবে এই শ্যাফটটাকে দেখতে পারবা। তো যখন সে কাজ করে না, তখন কি হয়? এই শ্যাফটটা হচ্ছে একটা ঢাকনি দিয়ে ঢাকা থাকে। একটা ঢাকনি দিয়ে ঢাকা থাকে। এই ঢাকনিটার নাম কি বলতো? এই ঢাকনিটার নাম হচ্ছে অপারকুলাম। এই ঢাকনিটার নাম কি বলতো? এই ঢাকনিটার নাম হচ্ছে অপারকুলাম। ওকে, অপারকুলাম আমরা বলতে পারি। ঠিক আছে, এই অপারকুলাম যখন সরে যাবে, তখন কিন্তু শ্যাফটটা শটান করে বের হয়ে আসবে। হ্যাঁ, এরকম বিষয়টা। আচ্ছা, তো শ্যাফটের কাজ কি? তার মাথায় হচ্ছে এরকম ভাবে পেঁচানো একটা সূত্রক থাকে। এই সূত্রকটা হচ্ছে নিক্ষেপিত হবে, নিক্ষেপ করাই তার উদ্দেশ্য। ওকে, এবং তাদের গায়ে কি থাকবে বলতো? শ্যাফটের গায়ে এরকম কিছু সূক্ষ্ম, মানে সূচালো কিছু বার্ব থাকতে পারে, এবং তিন সারি বারবিউল আমি পাইতে পারি। হ্যাঁ, বার্ব মেনলি তিনটা থাকে, এবং সাথে কিছু এক সারি সূক্ষ্ম সূক্ষ্ম কাটার মতো গঠন পাওয়া যায়, যাকে আমরা বারবিউল বলতে পারি। হ্যাঁ, এইগুলো একটু মাথায় রাখতে পারি। হ্যাঁ, এবং তাদের কোষের একদম চূড়ায় আমরা কি পাবো? একটা সূচের মতো কাঠামো পাবো। হ্যাঁ, যেটা হচ্ছে অনেকটা বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। তোমরা বন্দুক দেখছো না? তোমরা নিশ্চয়ই গান দেখছো না? বন্দুক দেখছো। এই বন্দুকের গুলি গুলি কখন বের হয়ে আসবে? যখন আমি এখানে ট্রিগারটাকে টাচ করব বা ট্রিগারটাকে টিপ দিব। সো এই নিউরোসেলটা হচ্ছে অনেকটাই সেই ট্রিগারের মতো কাজ করে। ওকে টিপ দিলেই হচ্ছে আলটিমেটলি এই সূত্রক সহ বার্তা বের হয়ে আসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখি। তাহলে আমি যদি এখন নিউরোসাইটের গঠন পড়তে চাই, এখান থেকে তোমাদের যদি একটু দাগায় দেই, দেখতে বিভিন্ন শেপের হতে পারে, গোল, ডিম্বাকার, নাশপাতি বা পেয়ালাকার, লাটিমাকার, যা ইচ্ছা হোক। আবরণটা হচ্ছে দ্বিস্তরে, আমরা অলরেডি পড়ছি। দুটো স্তরের মাঝখানে সাইটোপ্লাজম, এগুলো আমরা দেখছি অলরেডি। এগুলার আর আলাদা করে আমি রিপিট করতেছি না। এবং দেখো এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি? দেখো এই যে কাইটিনের মতো পদার্থ নির্মিত আবরণে আবৃত একটা নেমাটোসিস্ট আমি পাচ্ছি। সো কিছু কিছু নেমাটোসিস্ট, যাদেরকে আমরা পেনিট্রেন্ট বা স্টিনোটিল বলি, তাদের ওই নেমাটোসিস্টের ভেতর একটা তরল পদার্থ পাওয়া যায়। হ্যাঁ, এবং এই তরল পদার্থ হচ্ছে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি হবে। আমিষ এবং ফেনল, বা প্রোটিন এবং ফেনলও তৈরি হবে। যে তরল পদার্থকে আমরা কি বলতে পারি? হিপনোটক্সিন। ওকে, হিপনোটক্সিন। হিপনো মানে গুপ্ত অবস্থায় আছে, রাইট? থলের ভেতরে, নেমাটোসিস্টের ভেতরে গুপ্ত অবস্থায় থাকে, এবং এটা কিন্তু আসলে শিকারের জন্য অনেকটা বিষ জাতীয় পদার্থ। আচ্ছা, ঠিক আছে, এগুলো আর লাগবে না। এবং দেখো সূত্রকে চওড়া গোড়াটাকে আমরা কি বলতেছি? বাট বা শ্যাফট। এর গায়ে তিনটা বড় বড় তীক্ষ্ণ কাঁটা থাকে, বার্ব বলে, এবং তিন সারিতে বিন্যস্ত ক্ষুদ্র কিছু কাঁটা থাকে, যাকে আমরা বারবিউল বলি। বুঝতে পারছো? আচ্ছা, অপারকুলাম, যেটা দিয়ে হচ্ছে মেনলি ঢাকনার মতো যেটা কাজ করে, যেটা আমরা অলরেডি দেখছি। নিডোসিল, এটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত সিলিয়াম। আমরা জানি সিলিয়াম কি, এই যে সিলিয়া ছিল না আমাদের ট্রাকিয়ার ভেতরে, রাইট? সেটাই অনেকটা, তুমি চিন্তা করো, অনেকটা আঙুলের মতো গঠন। এটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, দেখছো? ট্রিগারের মতো অনেকটাই কাজ করে। এবং এটা যখন হচ্ছে এক্সাইটেড হবে, তখন সেটা কি করে বলতো? পেঁচানো সূত্রটিকে বাইরে বের করে দেয়। এটা মাথায় রাখো। তারপর কি দেখো, পেশিতন্তু এবং ল্যাসো। এটা আমরা অলরেডি কিন্তু বলছি, তো এখান থেকে আর বলার কিছু নাই। এবার চলে আসো ভাই, নেমাটোসিস্টের প্রকারভেদ। এই যে আমি বললাম থলে, এই সব থলে, সব নেমাটোসিস্টের সব থলে কিন্তু সিমিলার না। ওকে, সো নর্মালি আমাদের নিরারিয়া পর্বভুক্ত প্রাণীদের 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এর মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যাবে শুধুমাত্র হাইড্রায়। তাহলে 23-এর সবগুলাই কিন্তু হাইড্রায় পাওয়া যায় না, হাইড্রায় মাত্র 4 ধরনের পাওয়া যায়। কি কি বলতো? স্টিনোটিল বা পেনিট্রেন্ট, তারপর হচ্ছে ভলভেন্ট, বা যাকে আমি ডেসমোনিমও বলতে পারি,
মাথায় রাখো এগুলা। তারপর হচ্ছে কি স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা, স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাস্ট্রিকাস আইসোরাইজা। এই নামগুলো আমি এক্সপ্লেন করবো, হ্যাঁ নামগুলো তো অবশ্যই তোমার মুখস্থই রাখতে হবে, বাট আমি একটু এক্সপ্লেনও করে দিব, ঠিক আছে। প্রথমে আসো ভাই স্টিনোটিল বা পেনিট্রেন্ট। সো পেনিট্রেন্ট মানে কি, যেটা পেনিট্রেশন করবে, তাই না, যেটা পেনিট্রেশন করবে। পেনিট্রেশন মানে কি বলতো, অনুপ্রবেশ, তাই না, রাইট। ইনজেকশন দেওয়া, আমি ইনজেকশনকে বডির ভিতরে পেনিট্রেট করে দিচ্ছি, তাই না, প্রবেশ করিয়ে দিচ্ছি। সো যেই নেমাটোসিস্টের সূত্রকে কাজই হচ্ছে শিকারের দেহকে বিদ্ধ করা, সেটাই হচ্ছে পেনিট্রেন্ট, ওকে। এবং এটা হচ্ছে চার ধরনের মধ্যে সবচেয়ে বড়। কে প্রথমটা সবচেয়ে বড়, লাস্টেরটা সবচেয়ে ছোট, এভাবে মাথায় রাখো। ওদের বাটটা অবশ্যই সুগঠিত হবে, এই যে বাটটা আমি দেখতে পারতেছি অবশ্যই সুগঠিত হবে। এবং সূত্রকটা কিরকম হবে, লম্বা এবং ফাঁপা হবে। কারণ ভেতরে যে হিপনোটক্সিনটা থাকে, সেই হিপনোটক্সিন এই ফাঁপা সূত্রক ধরেই কিন্তু বের হয়ে আসে, এটা মাথায় রাখো। দেখছো যে সূত্রক লম্বা এবং ফাঁপা হবে, শীর্ষটা অবশ্যই উন্মুক্ত হবে, যাতে হিপনোটক্সিনটা বের হইতে পারে। হ্যাঁ, তিনটা বড় বড় কাঁটা এবং তিন সারি বারবিউল অলরেডি পড়ছি। হিপনোটক্সিন পাওয়া যাবে, আচ্ছা ঠিক আছে। ওদের কাজটা কি বলতো, সূত্রকে হ্যাঁ মানে শিকারকে বিদ্ধ করে আমরা তাকে অজ্ঞান এবং অবশ করব। দেখো, এই হিপনোটক্সিন দিয়ে কিন্তু কোনো শিকার মারা যায় না, ঠিক আছে। এটা আমাদের একটা মিসকনসেপশন। মারা যাবে হচ্ছে বডির ভেতরে যখন সে চলে যায়, যখন সে হচ্ছে সিলিন্ডারের মধ্যে চলে যায়, তখন বিভিন্ন এনজাইমের প্রভাবে সে মারা যায়। অজ্ঞান এবং অবশ করে মেনলি এই হিপনোটক্সিন, এটা একটু মাথায় রাখো। তারপর আসা হচ্ছে ভাই ভলভেন্ট বা ডেসমোনিম, তাই তো। ভলভেন্ট মানে হচ্ছে তুমি চিন্তা করতে পারো অনেকটা স্ক্রু এর মতো গোল, রাইট। তাহলে এখানে সূত্রটা কি হবে, অনেকটা স্ক্রু এর মতো এরকম পেঁচানো থাকবে, হ্যাঁ, এটা কিন্তু উন্মুক্ত হয় না। এবং তাদের ভলভেন্টের মানে টেমাটোসিস্টের ভিতরে কিন্তু তেমন হিপনোটক্সিন পাওয়া যায় না। সো এইটার মেন কাজ কি, তুমি যদি তোমার আঙ্গুলগুলোকে চিন্তা করো, তুমি আঙ্গুল দিয়ে যেমন কোনো বস্তুকে আঁকড়ে ধরতে পারো, সো ভলভেন্টের সূত্রকের মেন কাজটা হচ্ছে শিকারকে আঁকড়ে ধরা, ঠিক আছে। দেখো এগুলোর সূত্রটা কিরকম হবে, খাটো এবং মোটা হবে। এবং এটা হচ্ছে বদ্ধটা কি হবে, শীর্ষবিহীন হবে, ওকে। এবং দেখো এখানে হচ্ছে এই যে প্যাচ যুক্ত হবে, অনেকটা কর্ক স্ক্রু এর মতো সেই প্যাচ সৃষ্টি করে, বস্তুকে আঁকড়ে ধরতে সেটা সহায়তা করে। সো এরপর আসো ভাই গ্লুটিনেন্ট গুলা। গ্লুটিনেন্ট মানে কি, যারা হচ্ছে তরল আঠালো পদার্থ ক্ষরণ করে, বুঝছো। গ্লুটিনেন্ট মানে কি, আঠালো পদার্থ ক্ষরণ করে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এখানে স্ট্রেপটোলিন বা স্টেরিলিন দিয়ে হয়তো আমরা কিছু বুঝতেছি না, বাট এখানে আসো পরবর্তীতে বা দিয়ে যেগুলো লেখা আছে। হলোট্রিকাস আইসোরাইজার, ট্রিকাস মানে হচ্ছে কাটা, হলো মানে কি পুরো সমস্ত বোঝায়, অর্থাৎ যাদের পুরো সূত্র জুড়ে ছোট ছোট কাটা থাকে, সেটা হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজার। আর মানে কি অ্যাবসেন্ট, অর্থাৎ যাদের পুরো সূত্র জুড়ে কোনো কাটাই থাকে না, সেটা হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজার। খেয়াল করে যদি দেখো, ছবি থেকেও দেখতে পারতেছি, এই পুরো সূত্র জুড়ে কি আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বেশ কিছু কাটা আছে, তাই না। সো এটা হচ্ছে হলোট্রিকাস। আর যদি কোনো রকমের কোনো কাটা না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, অ্যাট্রিকাস আইসোরাইজার। এখন আমি জানি ভাই তুমি বলতে পারো, এই যে অ্যাট্রিকাস আইসোরাইজা, এটা তো অনেকটা এই হিপোটক্সিন মানে স্টিনোটিল যেটা ছিল তার সাথে মিলে যাচ্ছে, না। ওর সূত্রকে কাটা নাই, সূত্রটা উন্মুক্ত লম্বা, রাইট। আচ্ছা এখানে মেইন পার্থক্য কি জানো, মেইন পার্থক্য হচ্ছে যে বাট। স্টিনোটিলের বাটটা সুগঠিত হয়, বাট কোনো গ্লুটিনেটের বাট কিন্তু সুগঠিত হয় না, মাথায় রাখবো। প্রথম দুইটা বাট সুগঠিত, পরের দুইটা বাট কিন্তু সুগঠিত নয়। তুমি যদি এখানে ফিগার থেকেও খেয়াল করে দেখো, হ্যাঁ ভলভেন্টে যদিও বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু বাটটা সুগঠিত হবে কিন্তু বার আসলে নাই, যাই হোক এটা কোনো বিষয় না। বাট গ্লুটিনেট আমি কিন্তু কোনো রকমের বাটি খুঁজে পাবো না, হ্যাঁ, এটা একটু মাথায় রাখ। তুমি যদি এখানে ফিগারটাও দেখো, সূত্রক গুলা হচ্ছে এরকম, ঠিক আছে, বাট এটা কিন্তু কোনো বাট পাওয়া যাবে না, ঠিক আছে, রাইট। এই দেখো সূত্রক লম্বা হবে কিন্তু বাট সুগঠিত নয়, এই বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। দুইজনের কাজে হচ্ছে আঠালো রস ক্ষরণ করা, যার ফলে শিকারকে সে আটকাতে পারে। তাহলে ভলভেন দিয়ে আমি পাকড়াও করব, হ্যাঁ, আঁকড়ে ধরবো, যাতে আমার হাত থেকে ফসকে না যায়, কর্ষিকা থেকে যাতে ফসকে না যায়, তখন আমি আঠালো পদার্থ ক্ষরণ করব গ্লুটিনেন দিয়ে। লাস্টে আমরা বিদ্ধ করব সেই স্টিনোটিল, যাতে হিপনোটক্সিনটা বডির ভেতরে চলে আসে। দেখো সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কিন্তু 4 নাম্বারটা, যেটা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেলছি। আচ্ছা, এবার চলে আসো ভাই নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। হ্যাঁ, তো এখানে তুমি যদি খেয়াল করে দেখো, আমরা কিন্তু ফিগার থেকেও দেখছিলাম, দুইটা ফিগার আমরা রাখছিলাম, যখন অপারকুলামটা ঢাকা থাকে তখন বাটটা কিন্তু ভেতরের দিকে থাকে, না, বাটটা ভেতরের দিকে থাকে, রাইট, দেখতে পাচ্ছ এখানে। আর কিন্তু যখন অপারকুলামটা খুলে যায় তখন কিন্তু বাটটা বের হয়ে আসে, এই যে দেখছো বাটটা কিন্তু বের হয়ে আসে, ওকে, বুঝতে পারছো বিষয়টা। তো কিভাবে এইভাবে এই বাটটা এরকম ভাবে হঠাৎ করে বের হয়ে আসে, কারণ এটা চাবুকের মতো সূত্রটাকে সে নিক্ষেপ করে। কিভাবে জিনিসটা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে খেয়াল করে দেখো, সমস্ত জিনিসটা কিন্তু পানিভেদ্য ক্ষমতার জন্য হয়। যখন শিকার আশেপাশে চলে আসে, তখন শিকারের বডি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়,
হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, গ্লুটাথিয়ন, যেটাকে আমরা কি বলবো, গ্লুটাথিয়ন। তো তুমি যদি ওদের খাদ্যাভ্যাসটা ফলো করো, একটু পরে আমরা দেখবো, বা হয়তো নেক্সট লেকচার আমরা দেখবো, তখন দেখবো যে ওরা হচ্ছে সব ধরনের মাংসাশী প্রাণীকে খায় না, কিছু সিলেক্টিভ কিছু মাংসাশী প্রাণীকে তারা খেয়ে থাকে, তাই না? সাইক্লোপস, ড্যাফনি, এগুলো আমরা দেখবো। সো কেন সিলেক্টিভ সেই প্রাণীগুলোকে খায়? কারণ সেই প্রাণীগুলোর বডি থেকে গ্লুটাথিয়ন নামে একটা পদার্থ বের হয়। এই পদার্থগুলো হচ্ছে পলিগামা গ্লুটামেট নামে একটা রাসায়নিক পদার্থ ওদের নেমাটোসিস্টের ভিতরে বা নিউরোসাইটের ভিতরে তৈরি করে। এটার কারণে কিন্তু আলটিমেটলি কি হয় বলতো, পানি ভেদ্য ক্ষমতা তার বেড়ে যায়, মানে সে এখন বেশি বেশি করে সেই কোষ ঝিল্লিকে, ওদের আবরণটাকে ভেদ করে পানিটাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়। বুঝতে পারছো? এরপরে কি হবে, যখন আস্তে আস্তে করে, বা তুমি চিন্তা করো হচ্ছে যে পানি ভেদ্য ক্ষমতা বেড়ে যাওয়া, তুমি চিন্তা করো, আমি যদি আরেকটু সিম্পল করে বলি, ওরা তো অলরেডি ভাই পানির ভেতরেই আছে, তাই না? হ্যাঁ, ওরা তো জলজ প্রাণী, রাইট? বাট সবসময় কিন্তু ওদের বডির ভেতরে পানি ঢুকতে থাকে না। যখন শিকার আশেপাশে চলে আসে, তখন কিন্তু তাদের বডিতে আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি চুইয়ে চুইয়ে প্রবেশ করতে থাকে। কারণ কি, এই গ্লুটাথিওনের প্রভাবে পানিবেদ্য ক্ষমতা বেড়ে যায়, ওয়াটার পারমিয়েবিলিটি ইনক্রিজ করে। আচ্ছা, ঠিক আছে, দেখছো? এরপরে কি হবে, এরপরে পানি যখন একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এরকম চুয়ে চুয়ে যখন প্রবেশ করে ফেলে, তখন তাদের কোষের ভেতর আস্তে আস্তে অভিস্রবণী চাপ বা অসমোটিক প্রেশারও বাড়তে থাকে। তার মানে তুমি চিন্তা করো, প্রথমে আস্তে আস্তে প্রবেশ করলো, এই প্রবেশ করার হারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, প্রথমে কম ছিল, আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন ভাই? কারণ অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেশারও বাড়তে থাকে। ঠিক আছে, লাস্টে যখন শিকারটা এই নিডোসিলকে স্পর্শ করবে, আমরা তো অলরেডি বলছিলাম নিডোসিলটা তো ট্রিগারের মতো কাজ করে, যার ফলে কি হবে বলতো, বন্দুকে যেমন গুলি বের হয়, ঠিক একই রকম ভাবে এই অপারকুলামটা হচ্ছে খুলে গিয়ে সেখান থেকে ক্ষিপ্র গতিতে সূত্রটাকে নিক্ষেপ করবে। কথা কি বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারলাম। ওকে, এইটা একটু মাথায় রাখ। ঠিক আছে, তাহলে এখানে হুম, এই কথাগুলো যদি মাথায় রাখো, তাহলে কি আমার মনে হয় যে যথেষ্ট। হ্যাঁ, সেখানে একটা কথা বলা আছে, যদি আমি একটু উল্লেখ করে দিই, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, মানে ভেতরে একটা প্রেশার, রাইট? একটা বোম ব্লাস্ট করতেছে, কেন বোম ব্লাস্ট করে বলো তো? ভেতরে প্রেশারটা আমি বাড়াই ফেলতেছি না, তার কারণে। এখানে হচ্ছে সেই ব্লাস্টিং এজেন্টটা কে কে কাজ করতেছে বলো তো? হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ওকে, পানি আসার কারণে এরকম ভাবে একটা চাপ তৈরি করতেছে। সো এটা পরীক্ষা যেহেতু কম আসে, সো আমরা হচ্ছে জাস্ট দু একটা কথা পড়লেই চলবে, বেশি না পড়লেও চলে। একবার যখন সূত্রটাকে আমি বের করে ফেলছি, সেটা কিন্তু আর কোষের ভিতরে যাইতে পারে না। এটাকে এখন পুরোপুরি কি করতে হবে, নিউরোসাইটটাকে পুরোপুরি এখন আমাকে বাদ দিতে হবে, রাইট? তো মোটামুটি 48 ঘন্টার মধ্যেই ব্যবহৃত নিউরোসাইটটা ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে রিপ্লেসড হয়ে যায়। ওকে, তার মানে কোষের অ্যামাউন্ট কিন্তু মোটামুটি স্টেবল থাকে, ফিক্স থাকে। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল। আচ্ছা, আরেকটা টপিক পরে আমরা আজকে লেকচারটা শেষ করতে যাচ্ছি, সেটা কি গ্যাস্ট্রোডার্মিস। ওকে, গ্যাস্ট্রোডার্মিস যদি আমি পড়তে চাই, এখানে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো পাওয়া যাচ্ছে, যদিও আমাদের পরীক্ষার জন্য এপিডার্মিসটা বেশি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোডার্মিসটা অত বেশি ইম্পর্টেন্ট না। তো আমি শর্টে বলে দিই, যেহেতু বইয়ে আছে। তুমি এখানে হয়তো এই যে এরকম ভাবে একটা মেসোগ্লিয়া দেখতে পারতেছো, এই যে গোলাপি রঙের বড় একটা লেয়ার, এবং এর মধ্যে এরকম সমান্তরালে সজ্জিত কিছু কোষ দেখতে পারতেছো। এগুলো কি ছিল বলতো? স্নায়ু কোষ। মনে হতে পারে স্নায়ু কোষগুলো মেসোগ্লিয়ার অংশ, বাট না। স্নায়ু কোষগুলো কিন্তু ওই এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস এদের অংশ। হ্যাঁ, এবং দেখো এই যে আমি এখানে স্কাই ব্লু কালার যে কোষটা দেখতে পারতেছি, আবার এখানে পিঙ্ক কালার যে কোষটা দেখতে পারতেছি, এরা কিন্তু সেই পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ আমি বলতে পারি। বলতে পারো ভাই একই কোষ, তাহলে দুটা দুই রকম কেন? কারণ দুটা কাজ দুই রকমের। হ্যাঁ, একজন হচ্ছে তুমি বলতে পারো ঘনপথ তৈরি করে, আর একজন হচ্ছে ফ্লাজেলা তৈরি করে বা ফ্লাজেলা দিয়ে কাজ করে। বুঝতে পারছো? দুইজনের কাজ জাস্ট দুই রকমের। আবার এই যে গ্রিন কালার যে বড় বড় কোষগুলো তুমি দেখতে পারতেছো, এগুলাকে আমি কি বলতেছি বলতো? গ্রন্থি কোষ। গ্রন্থি কোষও দুই রকমের হয়, একজন এনজাইম খনন করে আর একজন মিউকাস খনন করে, একটু পরেই দেখবো। এদের মাঝখানে এরকম হচ্ছে কিছু কি পাওয়া যাবে বলতো? ইন্টারস্টিশিয়াল কোষ পাওয়া যাবে, রাইট? তারপর হচ্ছে কিছু সংবেদী কোষ আমি দেখতে পারবো, এগুলো তো কোয়াইট অবভিয়াস কথা। তো আমাদের এখানে আলাদা করে পড়ার কিছু নাই। হ্যাঁ, আমরা অল্প অল্প করে পড়ে শেষ করে দিব। ঠিক আছে, তারপর দেখো যে এখানে 5 রকমের কোষ পাওয়া যায়, অলরেডি আমরা দেখছি এইসব, তাই না? প্রথমে আসা হচ্ছে, যদি প্রথমে একটু বলি, পেশি আবরণী কোষ, যেটাকে আমরা কি বলতেছি? পুষ্টি কোষ, রাইট? এখন বলতে পারো ভাই দুইটা নাম দেওয়ার কারণ কি? কারণ এটা হচ্ছে এমন ধরনের পেশি আবরণী কোষ, তুমি চিন্তা করো, পেশি আবরণী মানে কি? দুইটা কাজ করে, পেশির মতো কাজ করে মায়োনিন তন্তুর জন্য, আবরণের মতো কাজ করে, রাইট? এবং গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষটা আরেকটা এক্সট্রা কাজ করে, সেটা কি? সেটা পুষ্টি ক্রিয়ার সাথে জড়িত। বুঝতে পারছো? কিরকম ভাবে? আমরা যখন পরিপাকের কাজটা পড়বো, তখন দেখবো পরিপাক হয় দুই রকমের, বহিঃকোষীয় যেটা সিলেন্টেরোনা হয়, অন্তঃকোষীয় যেটা পুষ্টিয়া কোষের মধ্যে হয়। ওকে, যেহেতু সে পুষ্টি ক্রিয়ার সাথে সরাসরি জড়িত, তাই এই কোষগুলোকে আমরা নিউট্রিটিভ সেল বা পুষ্টি কোষে কিন্তু বলতে পারি।
এগুলা হচ্ছে অনেকটা বড় স্তম্ভাকার হওয়াতে কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না এগুলা। হ্যাঁ, যে দেখো মায়োনিম তন্তু পাওয়া যায়, সংকোচন প্রসারণ হয়, ঠিক আছে, পুষ্টিক্রিয়া হয় বলে পুষ্টি কোষ বলে জানি। এই দুই রকমের কোষ পাওয়া যায় অলরেডি বলছি, ফ্লাজেলা যুক্ত কোষ, ফ্লাজিলীয় কোষ, আর ক্ষণপদ যুক্ত কোষ, ক্ষণপদীয় কোষ। ফ্লাজেলীয় কোষের মধ্যে 1 থেকে 4টা ফ্লাজেলা পাওয়া যায়। এটার কাজ কি? এই ফ্লাজেলার কাজ হচ্ছে সিলিন্ডারের যে খাবারগুলো আসে তাদেরকে সে আন্দোলন করার মাধ্যমে, হ্যাঁ, নড়াচড়া করার মাধ্যমে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরায় কনভার্ট করবে। ঠিক আছে, এই যে ক্ষুদ্র কণায় রূপান্তর করে। এবং এটা কিন্তু মুখছিদ্র পথে পানি প্রবেশ কাজটা কিন্তু করে থাকতে পারে। ক্ষণপদের কাজটা কাজটা কি বলতো, সেটা হচ্ছে আলটিমেটলি খাবারটাকে কোষের ভেতরে নিতে সহায়তা করে। আমি বললাম না দুই ধরনের পরিপাক, বহিঃকোষীয় অন্তঃকোষীয়। সো কোষের বাইরে থেকে সে কিন্তু কোষের ভেতরে প্রবেশ করবে, রাইট? প্রবেশ করার কাজটা মিললি কে করে থাকবে? ক্ষণপদীয় কোষ করে থাকবে। আমরা পরিপাক অংশে এটা আবার আলোচনা করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। সো এটার কাজ কি বলতো, আমরা অলরেডি বুঝেই ফেলছি, পুষ্টির কাজের সাথে সেটা জড়িত, সো এটা আমরা আলাদা করে আর বললাম না। আচ্ছা, এবার আসো ভাই গ্রন্থিকোষ। গ্রন্থিকোষের কাজই হচ্ছে ক্ষরণ করা, রাইট? দেখো, মূল দেহ মানে দেহকাণ্ড এবং হাইপোস্টোমে এটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, পদতলে এটা কম থাকে, এবং কোষিকাতে এটা মোটেই থাকে না। এই জাস্ট অবস্থানগুলো একটু জানতে পারো। আচ্ছা, পেশি প্রবর্ধন এটার মধ্যে নাই। হ্যাঁ, আমাদের এইগুলো সব দরকার নাই। দুই ধরনের কোষ পাওয়া যায়, মিউকাস এবং এনজাইম ক্ষরণকারী কোষ। মিউকাস ক্ষরণকারী কোষ হচ্ছে মেনলি ওই হাইপোস্টোম অঞ্চলে বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে খাবার গিলতে সহায়তা করে। এবং এনজাইম ক্ষরণকারী কোষগুলো হচ্ছে দেহকাণ্ড বা অন্যান্য অংশে মেনলি পাওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম গুলো কিন্তু আমাদের পড়তে হবে আলাদা করে, সমস্যা নাই। এই যে আমরা কিন্তু অলরেডি এইসব আলোচনা করেই ফেললাম। ইন্টারস্টিশিয়াল কোষ, চিন্তা করা হয় এপিডার্মিস থেকে এগুলো আসছে, যাই হোক এগুলো এক্সট্রা করে পড়ার দরকার নাই, আমরা যা পড়ছি তাই। সংবেদী কোষের জন্য আমি একই কথা বলবো, আমরা যা পড়ছি তাই। এখানে এক্সট্রা করে কি পড়বো, আমরা খাদ্যের গুণাগুণটা এখানে বা প্রবেশকৃত বস্তুর গুণাগুণটা এখানে আমরা যাচাই করি, হ্যাঁ, এই কোষগুলোর মাধ্যমে। জাস্ট এটা একটু এক্সট্রা করে শিখে রাখতে পারো। যাচাই করে আমরা এই সিগন্যালটা কই পাঠাই? স্নায়ু কোষের কাছে পাঠাই। স্নায়ু কোষের কাছে আমরা অলরেডি পড়ছি, তাই না? আচ্ছা। সো ঠিক আছে, আমরা হচ্ছে লাস্টে আরেকটা টপিক পড়াই আজকে, মেসোগ্লিয়া, ছোট আছে। এটা কি ছিল বলতো? এটা কিন্তু একটা অকোষীয় স্তর ছিল, এটা কিন্তু কোনো ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয় না, দেখছো, জেলির মতো স্বচ্ছ পদার্থে তৈরি। এবং এটা হচ্ছে তুমি বলতে পারো একটা ভিত্তি স্তরের মতো কাজ করে, দুইটা কোষ স্তরকে জায়গা মতো বসায় রাখে। সবচেয়ে পাতলা কোথায় বলতো? কোর্সিকায়। এবং সবচেয়ে মোটা কোথায়? পাদচাকতিতে, বুঝছো? নিচে সবচেয়ে মোটা থাকে, উপরে সবচেয়ে চিকন থাকে, পাতলা থাকে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এবং এটা হচ্ছে, ঠিক আছে, কোর্সিকাকে নমনীয়তা, এত কিছু লাগবে না। হাইড্রা মেসোগ্লিয়া পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ, 0.1 মাইক্রোমিটার। কাজকে দেখো, যে অবলম্বনে সহায়তা করে এবং নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, তাই না? আমাদের কঙ্কাল হিসেবে তো হাড্ডি গুড্ডি আছে, তাই তো, অস্থি তরুণ আস্তে আছে, ওদের তো সেরকম নাই। তাহলে ওদের কঙ্কাল হিসেবে মেনলি মেসোগ্লিয়া কাজ করে। দুটি কোষ স্তরের ভিত্তিরূপে কাজ করে আমরা জানি। তারপর দেখো হচ্ছে এখানে হচ্ছে ঠিক আছে, এগুলা মায়োফাইব্রিল ধারণ করে, এগুলো আমাদের আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের যদি এই পর্যন্ত পড়া হয়ে থাকে, সিলেন্টেরন থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।